শুভরাত্রি সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড ট্র্যাক নিবেদিত অন্তরালের গল্পের আজকের পর্বে। আপনারা জানেন যে ব্র্যান্ড ফোকাস একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, ব্যবসায় প্রচার এবং প্রসারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছে। সাথে আছে ওয়ার্ল্ড ট্র্যাক, যে উদ্যোক্তাদের যে কোনো উদ্যোক্তাদের ব্যাকআপ সাপোর্ট নিয়ে আপনাদের সাথে আছে। আমাদের আজকের টপিক নির্ধারণ করা হয়েছে ডিটারমাইনিং দ্য রাইট বিজনেস অ্যান্ড বিল্ডিং ইয়োরসেলফ। তো আজকের অতিথি হিসেবে আছেন আমাদের সাথে সিরাজুল ইসলাম মিন্টু, ওনার অফ জাভা ট্রাভেলস ট্রান্সপোর্ট, তালহা অ্যাগ্রো বিডি ডেইরি ফার্ম, ইউনাইটেড ট্রেড কর্পোরেশন এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেস। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি সিরাজুল মিন্টু। মিন্টু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আপনার এত ব্যস্ত সময় মাঝখানে আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন তাহলে আমরা বা ভিউয়ার যারা আছে তারা জানতে পারতো। জি, আসসালামু আলাইকুম। আমি মিন্টু সিরাজ, আমার ফেসবুক আইডি নেম, আমার সার্টিফিকেট নেম সিরাজুল ইসলাম মিন্টু, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, এখন লিভিং সাভার। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিজিক্স অনার্স মাস্টার্স করছি। এরপর লাইফে অনেক চাকরি খুঁজছি আর কি, বিশেষ করে গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস জব গুলা। যে কোনো একটা অদৃশ্য কারণে চাকরিগুলো হয় নাই, অনেকগুলা চাকরি ভাইবা ফেস করছি এবং বিসিএস এ আমি পরপর 3টা বিসিএস ভাইবা দিছি। তারপর অদৃশ্য কারণে চাকরি না হওয়ার কারণে চাকরি আশা ছেড়ে দিছি। এখন নিজের বিজনেস নিয়ে আসি, আল্লাহর রহমতে ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে পেয়ে। আজকে আমরা ব্র্যান্ড ফোকাস সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের সাথে কিছু অডিয়েন্স যুক্ত হয়েছেন, আপনাকে সালাম দিয়েছেন এবং শুভকামনা জানিয়েছে। রশিন জান্নাত, মোহাম্মদ নাসির সাথে থাকবে। তো আপনি একসাথে অনেকগুলো বিজনেস, অনেক ধরনের বিজনেস হ্যান্ডেল করছেন, সেই সম্পর্কে যদি একটু বলতেন কিভাবে সম্ভব? বিজনেস বললে হয় না, ছোট ছোট প্রতিষ্ঠান আর কি, মানে এখনো বিজনেসম্যান হয়নি, ছোট প্রতিষ্ঠান সবগুলি। আমি যতগুলা এখানে নাম দেখতেছেন, ছোট্ট একটা খামার আছে, অল্প কয়েকটা গরু আছে, সেটা নিয়ে আমরা চলছি। আর ইউনাইটেড ট্রেড কর্পোরেশন, এটা ছিল আমার ইন্ডাস্ট্রি ফার্ম। বাংলাদেশে যারা বন্ড লাইসেন্স আছে, যাদের যেসব ফ্যাক্টরির বন্ড লাইসেন্স আছে, আমার ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, সৌদি আরব। এখান থেকে যে দানাগুলো, প্লাস্টিকের দানা, তারপর পলিথিন যে পলিগুলা এবং সুতা, কার্টুন, এইগুলো ওদের আমি সেল করি। সেলস কন্ট্রাক্ট হিসেবে বাংলাদেশে আমি আছি, ওদের এজেন্ট হিসেবে, সেলস এজেন্ট হিসেবে। এইটা আমার 3টা বিজনেসের প্ল্যাটফর্ম। আর এখন উদ্যোক্তা বলতে যে বোঝায়, আমি আশেপাশেও নাই, ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে সবগুলি রানিং বিজনেস এবং প্রথম থেকে শুরু করেছি। এখনো বড় কিছু হতে পারেনি, কিন্তু ইনশাআল্লাহ অনেক আশা আছে। অবশ্যই আমরা চাই আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। শারমিন খান আপনাকে শুভকামনা জানিয়েছে, সময় উপযোগী টপিক। এমডি নাসির আপনাকে শুভকামনা জানিয়েছে। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তারা আমাদের সাথে থাকবেন, আপনাকে শেয়ার করবেন এবং আশা করি আমাদের আজকের অতিথি জীবন গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন। মিন্টু সাহেব, আপনাকে যেটা যাতে মানে আগ্রহী সবার পক্ষ থেকে, আপনি সবগুলো বিজনেস আপনি চালাচ্ছেন, সবগুলো কিভাবে মেনটেন করেন? আপনার তো এক একটা সেগমেন্ট, মানে কি বলে, ক্যাটাগরি বলেন, তারপর নর্মস বলেন, এক এক রকম। আপনি মানে এই যে ব্যস্ত সময়টা কিভাবে সবকিছু মেনটেন করেন? অ্যাকচুয়ালি আমার ফেসে একটু তাকাই, চোখের নিচে অনেকটা কালো হয়ে গেছে। জি, মেকআপ করেনি, এর জন্য দেখার জন্য যে চোখের নিচটা পুরোপুরি কালো। অনেকেই মানে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি তোর চোখের নিচে কালো কেন?
আর এই বিজনেস মেইনটেইন করার একটা কি আমার চোখে এসে কালো, মানে আমার জীবনের লাইফ যে স্বপ্নগুলো দেখছি এখন দেখতেছি, স্বপ্নগুলো ছিল আমার ঘুমাইতে দেয় না। মানে স্বপ্ন সেটাই, যে স্বপ্ন মানুষকে ঘুমাইতে দেয় না, অ্যাকচুয়ালি সেটাই স্বপ্ন। যেন আমার স্বপ্নগুলা আমাকে এখনো ঘুমাতে দিচ্ছে না, কখন ঘুমাতে পারবো সেটাও জানি না। এই জন্য চোখের নিচে কালো হয়ে গেছে। আর আমার লাইফে যখন আমি শুরু করি, অনেকগুলো গভর্নমেন্ট চাকরি যখন না পাই, তখন আমি প্রাইভেট সেক্টর থেকে ধাবিত হই। আমি actually, অনার্স কমপ্লিট করার পরে বিয়ে করে ফেলছি। যে কোনো কারণে হোক, অনার্স কমপ্লিট করার পর যখন বিয়ে করলাম, তখন হয়তো নিজের সংসারের চালানোর জন্য সে যখন বিয়ে না করে, তখন কিন্তু ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট আসে। বিয়ে করার পরে কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না, অনেকে আছে না, এই মানে অনেকে যারা কোটিপতি বা বড় চাকরিজীবী, তাদের মেয়েকে বিয়ে দিয়ে চাকরি দিয়ে দেয়, সে আশাটা আমার তখন ছিল না, কারণ অলরেডি কিন্তু আমি বিয়েটা করে ফেলেছি। এখন আমি যখন প্রাইভেট সেক্টরে ঢুকি, অনেকগুলো সেক্টর ছিল, কিন্তু এর ভিতরে আমার একটা সেক্টর, আমি এখন যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, ওই সেক্টর থেকে একটা অফার পাই। তখন স্যালারি খুব কম ছিল। আচ্ছা তারপর আমি চিন্তা করলাম যে আমি এই সেক্টরে ঢুকতে পারি, একসময় এই প্রতিষ্ঠান আমি দিতে পারবো। আচ্ছা তো না থেকে আমার সেক্টরে ঢোকা, আমি 3 বছর সেখানে চাকরি করছি। চাকরি করার পরে আমি বুঝতে পারছি এই প্রতিষ্ঠানটা চালাতে পারবো। আমি ছিলাম আমার জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এই 5 বছর পরে আমি 2016-তে আমি আবার নতুন আমার বিজনেস শুরু করি। সেটাই আমার ফার্স্ট বিজনেস, এক্সপোর্ট হাউসটা। আচ্ছা এটা এখনো মাশাআল্লাহ রানিং আছে এবং আমার নিয়ে আছে। সেই আর্নিং মানি থেকে আমরা এই বিজনেস গুলা। এবং দর্শকদের জন্য আমি একটা জিনিস বলতে চাই, সেটা আসলে আমার যে বিজনেস, আমি আল্লাহর রহমতে এখানে কোনো টাকা পয়সা আমি নিইনি, এখান থেকে আমি যতটুকু পারি ছোট ছোট জিনিসগুলো আমি দাঁড় করানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা আপনার আরো অনেক জি বাবু। অনেক 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 উন্নতি কামনা করি। তো আমাদের সাথে অনেকেই অনেক রকম সবচেয়ে বেশি শুভকামনা জানিয়েছে আপনাকে, যেন আপনার হ্যালো বিজনেস এর ভবিষ্যতে আরো বেশি আহ, অনেক বেশি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে কি? মিন্টু সাহেব, আপনি আমাদের সাথে আছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। না, শুনতে আপনি পাচ্ছি, বলেন। বলুন। আচ্ছা, হ্যাঁ যেহেতু হ্যাঁ বলছি যে মানে সবাই আসলে যে শুভকামনা জানিয়েছে, কেমন আছেন আসলে অনেকে জিজ্ঞাসা করছে আপনারা সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখন করোনাকালীন সময়ে সুস্থ থাকা এবং বেঁচে থাকাটা আসলে সত্যি আল্লাহর নিয়ামত বলতে হয়। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে আপনি বলেছেন যে ব্যবসায়িক পরিকল্পনা আপনি কিভাবে করেছেন, তো আমরা যদি এখন জানতে চাই যে আপনার একেবারে প্রথম বিজনেস কোনটা ছিল, একেবারে বিজনেসের হাতে খড়ি যেটাকে বলে, প্রথম ব্যবসাটা কোনটা ছিল এবং সেটা থেকে কিভাবে আস্তে আস্তে অন্য দিকে মন নিয়েছেন? আমার প্রথম বিজনেসটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, ইন্ডিয়ান হাউস, যেটা আপনাদের বললাম। ওই বিজনেসটা আমি 2016 থেকে শুরু করি। এর 2016 পর্যন্ত আমি এই লেভেলের একটা ফার্মে চাকরি করছি, যেটা আমি বিজনেস শুরু করি 2016-তে। 2011 থেকে 2016 পর্যন্ত ওই ফার্মে ছিলাম, একটা ইন্ডিয়ান ফার্মে, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড। এবং 2016 থেকে মাশাআল্লাহ আমি ওই রিলেটেড আর একটা যেটা কোম্পানি, যেটা আমার এক্সপোর্ট ইম্পোর্ট ইউনাইটেড ট্রেড কর্পোরেশন, এটা আমি 2016 থেকে শুরু করি। এটা ছিল আমার প্রথম বিজনেস। আর আমার ফ্যামিলিগত বিজনেস, আমি ওই
আগে আপনার বিভিন্ন ধরনের এলাকায় যে রবি শস্য গুলা ছিল ওই বিজনেস গুলো আমার ফ্যামিলিগত বিজনেস ছিল। খুব ইন্সপিরেশন স্টোরি। মাহবুব কিছু বলতে? জি, আপনার ব্যবসা করতে গিয়ে বা কিভাবে প্রথমে তো মানে কি বলে এটাকে স্মুথ পান নাই, আপনার অনেক কষ্ট বা অনেক বাধা এসেছে বা মানে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই গল্পটা যদি বলতে যে আপনার মানে আপনি তো যখন জব পান, আমরা যতটুকু শুনলাম আপনি বললেন যে চাকরি না পেয়ে মানে কি বলে এটাকে যেটা মনের মতো চাকরি না পেয়ে ব্যবসা দিয়ে গিয়েছেন, এবং আমরা এখন জানতে পারলাম যে ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে স্টার্ট করেছে। তো শুরুটা কিরকম ছিল, মানে কতটুকু কষ্ট দিয়ে শুরু হলো, এবং আপনার যে কি বলে বিজনেসের তো আপনার কি বলে উত্থান পতন আছে, উত্থানে আগে আমরা পতনের গল্পটা শুনতে চাই, তারপর উত্থানের গল্পটা। আমি 2016-তে যখন বিদেশ আমার যে কোম্পানিতে ছিলাম আমি কোম্পানি ম্যানেজার ছিলাম। ম্যানেজার থাকা অবস্থায় যখন আমি রিজাইন করি, সাধারণত 2 মাস আগে রিজাইন দেওয়ার নিয়ম। আমি জি 2 মাস আগেই মানে নিয়ম মাফিক যখন রিজাইন করি, আমার এমডি স্যার অ্যাকচুয়ালি মানে আমি ওই কোম্পানিতে যখন আমি জয়েন করি 2012-তে, তখন জুনিয়র মার্কেটিং অফিসার হিসেবে জয়েন করি। আল্লাহর রহমতে 6 মাস আমার প্রভিশন পিরিয়ড ছিল। 6 মাস যাওয়ার পরও আমার স্যারে আমাকে প্রমোশন দিয়ে এক্সিকিউটিভ করে সরাসরি, মানে জুনিয়র মার্কেটিং অফিসার থেকে আমি এক্সিকিউটিভ হই। এক্সিকিউটিভ হওয়ার 2 বছরের মাথায় আমি মাশাআল্লাহ এই কোম্পানির ম্যানেজার হই। এরপরে যখন ম্যানেজার হওয়ার পরে আমার বাংলাদেশে যে ডিল গুলো ছিল, ইন্টারন্যাশনাল যে ডিল গুলো ছিল বিভিন্ন সাপ্লায়ারের সাথে, সেই দায়িত্বটা আমার উপরে ছিল। টোটাল মার্কেটিংটা আমি দেখতাম, আমার আন্ডারে প্রায় 25-30 জন মার্কেটিং অফিসার ছিল। আমি যখন রিজাইন করি, এখন সারা আমাকে এমডি স্যার অনেক ভালোবাসতো। সে আহ, নিজের হাতে গড়ছে আমাকে, নিজের হাতে বসে বসে অনেক শিখেছে। প্রত্যেকটা এমপ্লয় যখন 7টার সময় আমাদের অফিস ছুটি হইতো, প্রত্যেকটা এমপ্লয় যখন বাসায় চলে যেত, আমি 7টার সময় এমডি স্যার যাইতাম। এমডি স্যারের রুম দিয়ে 10টা 11টা 12টা পর্যন্ত স্যারের সাথে বিভিন্ন সময় সময় দিছি, এবং বিজনেসের বিভিন্ন লাইনগুলো আমি শিখতে চাইছি, এবং স্যারও নিজ থেকে আমাদের শিখেছে। আমার সবচেয়ে জীবনের মানে কঠিন মুহূর্ত ছিল আমার ওই কোম্পানি থেকে রিজাইন করা। এখনো অনেক কষ্ট লাগে। এতগুলো স্যার আমার সম্মান দেওয়ার পরও আমি রিজাইন করলাম। অ্যাকচুয়ালি রিজাইন করছি আমার নিজের বিজনেসটা দাঁড় করানোর জন্য। এটা হয়তো এক ধরনের স্বার্থপরতা বলা যায়, আর অন্যভাবে বলতে হলে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার ওই চাকরিটা ছাড়তে হয়েছে। এখন চাকরি ছাড়ার পরে প্রথমে তো আমার স্যালারি মাসাল একটা হ্যান্ডসাম স্যালারি ছিল। আম, ছাড়ার পরে আমি যখন 6 মাস আমার বিজনেসটা দাঁড় করানোর পিছনে 6 মাস আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই একটা রানিং অবস্থা ইনকাম থেকে হঠাৎ করে আপনার একদম মানে জিরো ইনকামে চলে আসা, ওই 6টা মাস আমার অ্যাকচুয়ালি অনেক কষ্ট গেছে, নিজেকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এবং মাসাল্লাহ আমি তখন, এখনো বয়স হয়তো বা আমাদের অনেক কম, এই অল্প বয়সে আমি অনেক গ্রুপ অফ কোম্পানির এমডির সাথে তাদের সাথে দেখা করছি। তারা সবাই যথেষ্ট মানে ওই স্নেহের সাথেই দেখছে। এই জন্য আমার ওই বিজনেসের দাঁড় করাতে আল্লাহর রহমতে কোনো মানে দিক পেতে হয়নি। আমার 6টা মাস অনেক কষ্ট গেছে। এই 6টা মাস অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সাপোর্ট দিছে। ফ্যামিলি তো আপনার বিয়ের পর থেকে আমার ওয়াইফ যথেষ্ট সাপোর্ট দিয়ে আসছে। আমরা অ্যাকচুয়ালি সেটা লাইভে অবশ্যই বলা ঠিক হবে কিনা জানি না, আমার ওই ডাল ভাত খাওয়ার অভ্যাস আছে, পোলা মাংস খাওয়ার অভ্যাস আছে, এরকম আমার ওয়াইফে এবং আমার আল্লাহর রহমতে এক ছেলে মেয়ে এভাবে তৈরি করছি। আমার যদি 10 টাকা ইনকাম থাকে, 10 টাকার ইনকামে আমি চলতে পারি, আবার 1 লাখ টাকাও যদি ইনকাম থাকে ওটাও চলতে পারি। And ওই গত 6 মাসটা আমার ফ্যামিলি হ্যাঁ আমার অনেক সাপোর্ট করছে, এবং 6 মাস পরে আমি যখন আস্তে আস্তে অর্ডার গুলা রিসিভ করতে থাকি, মাশাআল্লাহ এরপরে আর পিছনে তাকাইতে হয়।
আলহামদুলিল্লাহ, মানে আমরা খুব অনুপ্রাণিত হলাম আপনার গল্প শুনে। আচ্ছা, আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং অলট্রাক নিবেদিত আমাদের আজকের অন্তরালের গল্পের দর্শন পর্বে আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরছি আমাদের আজকের অন্তরালের গল্পের দশম পর্বে। ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং অন্তরালের ওয়ার্ল্ড নিবেদিত অন্তরালের গল্পে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিরাজুল ইসলাম মিন্টু। আমরা আবারও তার সাথে যুক্ত হচ্ছি। আচ্ছা, আমরা যদি জানতে চাই ব্যবসার ক্ষেত্রে নাম এবং পণ্য নির্ধারণ কতটা জরুরি? ব্যবসার নাম এবং পণ্য নির্ধারণ, এটা তো জটিল প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নের অ্যান্সারটা ভালোভাবে আমি দিতে পারবো কিনা জানি না। তো ব্যবসার নাম এবং পণ্য এর থেকে প্রথম শর্ত হচ্ছিল নিজেকে উপস্থাপন করা। নিজেকে যদি ভালোভাবে উপস্থাপন করা যায়, আপনি যে কোনো নাম যে কোনো পণ্য মার্কেটিং এ সফলতা পাবে। সবার আগে নিজেকে উপস্থাপন করতে হবে, নিজেকে ব্যবসার জন্য রেডি করতে হবে। এরপর হচ্ছিল নাম এবং পণ্য নির্ধারণ করতে হবে। আপনি যে কোনো পণ্য নিয়ে বিজনেস করতে পারবেন, যে কোনো নামে আপনি বিজনেস করতে পারবেন যদি নিজের অবস্থান এবং আপনার নিজের যে অভিজ্ঞতাটা, নিজের যে কোয়ালিটিটা, এটা যদি সবার সামনে উপস্থাপন করা যায়, তাহলে আপনার নাম এবং পণ্যতে কোনো সমস্যা না। আপনি যে কোনো পণ্যে মার্কেটিং করতে পারবেন। সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে পণ্যের বিষয়টা কি। আমি কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি। এখন আপনারা হয়তো বা জানতেছেন আমি গুড় বিক্রি করতেছি। এটা কিন্তু মানে এই বিজনেসের সাথে এই বিজনেস মানে কোনোভাবেই রিলেটেড না। তারপরেও কিন্তু মার্শাল্লাহ আমি এই গত 20 দিনে যে সাড়া পাইছি, এই জন্য সেক্ষেত্রে থেকে বলতে চাই যে পণ্য এবং বিজনেসের নাম এটা কোন ফ্যাক্টর না। আগে নিজেকে ভালোভাবে উপস্থাপন করবেন, নিজের ভিতর সততা এবং বিশ্বাসযোগ্যতা থাকলে আপনি যে কোনো বিজনেস এবং যে কোনো পণ্য নিয়ে আপনি মাশাআল্লাহ লাগাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা প্রসঙ্গে যেহেতু আপনি বলেন, মানে আমরা যতটুকু জানি আপনার একটা ফেসবুক ভিত্তিক বিজনেস গ্রুপ আছে, তো সেটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা এটা শুরুটা কি, কিভাবে, কেন? আমার বিজনেস গ্রুপ উদ্যোক্তা বিপণন 2000 বাংলাদেশ। এটা আমাদের 2000 ব্যাচের, আমরা এসএসসি 2000 এবং এইচএসসি 2002 যে বন্ধুরা আছি আমাদের বাংলাদেশে প্রায় 30-35 হাজার বন্ধু বিভিন্ন ফেসবুক গ্রুপে আছে। আমার প্রথম টার্গেট ছিল এটা জাস্ট হেয়ালি ফোনে একটা গ্রুপ কোর্স, কিন্তু কিছু গ্রুপ করার 1 মাসের ভিতরে আমার মনে হলো না আমরা যারা আছি, ধরুন আমাদের যতগুলো ফেসবুক গ্রুপ আছে সবগুলোই গ্রুপের ভিতরেই আমরা এই আড্ডা দেই, বিভিন্ন গেট টুগেদার করি, তারপর বিভিন্ন মানে এই আমাদের যা বর্তমানে যে আছে এটা করি। কিন্তু এক সময় দেখবেন যে আমাদের বয়স যখন 40-50 এদিকে চলে যাবে, তখন কিন্তু আমাদের এই গেট টুগেদার এবং বিভিন্ন তখন আর মজা মস্তি থাকবে না। হয়তোবা এই গ্রুপের গুরুত্বটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। ওই দিক থেকে আমার এই বিজনেস গ্রুপটা তৈরি করা।
যে এখানে যদি আমরা বিজনেস প্ল্যাটফর্ম একটা করতে পারি, আমরা তো হয়তোবা বয়স্ক হইলে এবং এর ভবিষ্যতেও যদি আমাদের যে নেক্সট জেনারেশন আসবে, আমাদের নেক্সট জেনারেশন কিন্তু আমাদের এই গ্রুপের থেকে উপকৃত হবে। এই একটা জি চিন্তা চেতনা। আর একটা চিন্তা চেতনা আছে, আমরা বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু বান্ধব অনেক আছে, আমরা বিভিন্ন বন্ধু বিভিন্ন বিজনেস করি, বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করি, আমরা অনেক ক্ষেত্রে জানি না। যেন আমাদের একটা, যেন আমি আমার গাড়ির যে বিজনেস করি, আমার গাড়ির এক সময় হয়তো ফুয়েল প্রয়োজন, মোবিল প্রয়োজন। আমি একটা এখানে একটা যদি আমি মেসেজ দেই অথবা একটা পোস্ট দেই, আমার অনেক বন্ধু আছে সেখানে নক করে। হয়তোবা আশেপাশ থেকে যে 10 টাকা যদি আমি কিনি, ওরা আমাকে 9 টাকা, 9.5 টাকা এবং ভালো জিনিসটা সার্ভ করে। এই বিভিন্ন বন্ধুর বিভিন্ন বিজনেসকে এক করার জন্য এবং একটা প্ল্যাটফর্মে আনার জন্য আমার এই গ্রুপটা তৈরি। গ্রুপের আমার উদ্দেশ্য এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের বন্ধুরা যারা আছি তাদেরকে নিয়ে, যেমন বিভিন্ন গ্রুপ, যেমন বিজিএমএ, যা বাংলাদেশের যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিকেএমএ, নিট ফ্যাক্টরি আছে, এরা কিন্তু একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে আসছে। আমরা জি যদি সব বন্ধুরা মিলে একটা অ্যাসোসিয়েশন অথবা একটা বিজনেস অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা থাকতে পারি, আমরা সবাই মিলে, তখন কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক বন্ধুরে হেল্প করা যাবে। অনেক বন্ধু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমরা এখান থেকে, এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা কিন্তু আমরা কিছু লোন দিয়ে আমরা কিন্তু হেল্প করতে পারবো। আর সব বন্ধুরা যদি আমরা একসাথে থাকি, বিজনেসটা আসলে এক একজনের এক এক বিজনেস, সব বন্ধুরা যদি আমরা একসাথে থাকতে পারি, তাহলে হয়তোবা আমাদের কোনো বিজনেসেই মানে মারাত্মক কোনো দুর্ঘটনা অথবা কোনো কিছুতে বিপদে পড়া, যেমন আমার এক বন্ধু আছে অমুকের জায়গায় একটা মাল বাকি দিছে, টাকা দিচ্ছে না, উঠাইতে পারছে না, কিন্তু আমাদের ওই এলাকায় এমন বন্ধু আছে যে বন্ধুর কাছে অনায়াসে আমরা একটা ফোন দিলে সে এটা একটা ম্যানেজ করে দিতে পারে। এই জন্য বিভিন্ন বন্ধুর সহযোগিতা করার জন্য, ব্যবসায়ী বন্ধুরা একত্রিত করার জন্য আমার এই গ্রুপটা তৈরি। মানে অসংখ্য এইখানে ধন্যবাদ। কি, জি জি বলেন। আহ, আচ্ছা, আমাদের কাছে একজন কিছু কমেন্টস চলে আসছে, আমরা যদি একটু কমেন্টস গুলো নিতে চাই। জাইনা জি রুমা শুভকামনা জানিয়েছে, কে তুমি কে আমি এডি থেকে আপনাকে সালাম দিয়েছে এবং আপনাকে শুভকামনা জানিয়েছে। নার্গিস তৃষ্ণা প্রশ্ন করেছে, স্যার নিজেকে কিভাবে ব্যবসার জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা যায়? ব্যবসা প্রাথমিকভাবে প্রস্তুতির বিষয়টা, ব্যবসায়িক অ্যাকচুয়ালি হুট করে ব্যবসা হয় না। আপনার চাইলেও ব্যবসা করা যায় না, অনেকের টাকা আছে ব্যবসা করতে পারে না, অনেকের টাকা নাই কিন্তু তার ব্যবসার অনেক আইডিয়া আছে। এখন ব্যবসা করতে গেলে ব্যবসায়িক আইডিয়া লাগবে এবং ওই বিষয়ে যে কোনো বিজনেসের ক্ষেত্রে কথাটা বলবো কিভাবে, ধরুন আপনি যে যে কোনো বিজনেস করবেন ওইটা আগে আপনি ডিটারমাইন করবেন এবং ওই বিজনেসের রিলেটেড যে ছোট ছোট কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে আগে শিখতে হবে। আপনি সেই কাজগুলো আগে শেখার পরে তারপর আপনি হচ্ছে ওই বিজনেসটা দাঁড় করাইতে পারেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যে বিজনেসটা করব, মানে আমি যে বিজনেসটা বুঝি বা বিজনেসের পণ্যর কালেকশন বা পণ্য বিতরণের যে সিস্টেমটা, পণ্যটা চিনি, ওইটা সম্বন্ধে যেটা সম্বন্ধে আমার জ্ঞান আছে সেটা নিয়ে আমি প্রিপারেশন নিব। হ্যাঁ, সেটা নিয়ে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা আচ্ছা, সুন্দর। যেমন আপনার ধরুন আমার কিন্তু আমি ট্রান্সপোর্টের বিজনেস করছি, মানে শুরু করছি আর কি। ট্রান্সপোর্টের বিজনেস শুরুর আগে আমি ওই বিভিন্ন গ্যারেজে গেছি এবং রোডে যে ট্রান্সপোর্ট গুলা চলে সেখানে গেছি। বিভিন্ন আপনার ট্রান্সপোর্ট অথরিটি আছে, অফিস আছে, সেই অফিস গুলা দেখছি এবং একটা ট্রান্সপোর্টের বিভিন্ন যন্ত্রাংশগুলা, সেই যন্ত্রাংশগুলো আগে আমি শিখছি এবং জানছি, তারপর কিন্তু আমি বিজনেসে নামছি। কারণ এখন আমার কোনো ড্রাইভার যদি আমার বলে যে স্যার ভাই এই জিনিসটা নষ্ট হয়েছে, এই জিনিসটার দাম এত, কিন্তু আমি কিন্তু ওই জিনিসটার কত দাম এবং কোথায় পাওয়া যায় সেই কালেকশন কিন্তু আমি নিয়ে তারপর বিজনেসে নামছি। এখন যে যে বিজনেসে যান, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আগে নিজেকে তৈরি করতে হবে, তারপর বিজনেসে নামতে হবে। আর যারা পারিবারিক ভাবে বিজনেস অথবা বাপের প্রতিষ্ঠান, বাবার প্রতিষ্ঠান এরা দাঁড় করে দিয়ে গেছে, আমি জাস্ট
এমডি হিসেবে ওইখানে বসবো, সেটা আলাদা ভিন্ন কথা। কিন্তু নিজ থেকে কোনো কিছু শুরু করতে গেলে মিনিমাম 3 থেকে 4 বছর ওই বিষয় নিয়ে আগে গবেষণা করতে হবে, তারপর বিজনেস করতে হবে। খুব ভালো কিছু উপদেশ আমরা পেলাম। নওশীন জান্নাত বলছে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবে। আর যেটা আমাদের অতিথি আজকে জানিয়েছেন যে বিজনেস করতে গেলে মানে পণ্য বা আহ, নাম নির্ধারণ থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে স্টাডি করা। আমরা যখন বিজনেসে নিজেকে সংযুক্ত করতে চাচ্ছি তখন সেই বিষয়ে নিত্যদিন জ্ঞান অর্জনের একটা ইচ্ছা থাকতে হবে, স্টাডি করা জানতে হবে, এবং সেটা সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান আহরণ করা যাবে। একটা হচ্ছে যেটা বলেছেন যে পুঁথিগত বিদ্যার বাইরে, যিনি আমাদের অতিথি বলেছেন যে ওয়ার্কশপে যে যে নিজে স্বচক্ষে দেখে জ্ঞান অর্জন করার ব্যাপারটা, এটা খুব জরুরি একটা বিষয়। তো আমরা যদি একটা বলি যে স্থান নির্ধারণটা কি আসলে জরুরি পর্যায়ে পড়ে কিনা, আপনি যেখানে বসে ব্যবসা করছেন সেই স্থানটা কতটা গুরুত্বপূর্ণ? স্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। বিজনেসের ক্ষেত্রে স্থানটা অনেক গুরুত্বপূর্ণ। আমার বিজনেস, আমি যে বিজনেসটা করি, আমার বিজনেসের ক্ষেত্রে হচ্ছিল আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজনেস করতে পারবো। এক্সপোর্ট ইম্পোর্ট আপনি করতে পারবেন। এখন আপনি যদি ধরেন একটা গ্রোসারি শপ দেন, তাহলে গ্রোসারি শপ আপনার ওই লেভেলে দিতে হবে যেখানে আপনার মানুষের গ্যাদারিং বেশি। আর আপনি যদি একটা সুপার শপ দিতে চান, তাহলে সুপার শপ গুলা ওই লেভেলে দিতে হবে যেখানকার মানুষগুলা ছিল আপনার বিলাসিতা, মানে আপনার ছিল সাধারণত হাটে বাজারে এইসব এলাকায় যারা অ্যাভয়েড করে, ওইসব এলাকায় আপনি সেটা আপনি সুপার শপ দিবেন। আপনি যদি মনে করেন আপনি গ্রামের ভিতরে একটা সুপার শপ দিবেন, সেখানে কিন্তু আপনার সুপার শপটা চলবে না। কারণ গ্রামের মানুষ কিন্তু ওই হাঁটু পরিমাণ কাদা পানি মাইকে আপনি হাট বাজার করে আসবে। আহ, এই ক্ষেত্রে আপনার মানে বিজনেসের ক্ষেত্রে, এই টাইপের বিজনেসের ক্ষেত্রে আপনার স্থানটা জরুরি। আর এক্সপোর্ট ইম্পোর্ট এই লেভেলের বিজনেসটা আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি করতে পারবেন যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে। আর একটা আমার যে বিজনেসটা আছে আপনার ট্রান্সপোর্ট বিজনেস তো মনে করেন আমার লাইন রোড অনুসারে থাকে। আর সবচেয়ে যে ঝামেলাটাই পড়ছে হচ্ছিল আমার ওই মানে অ্যাগ্রো ফার্মটা নিয়ে। সেখানে যোগাযোগের ব্যবস্থা, আমার বাড়ি মানিকগঞ্জ, আহ, আমার গ্রামের যোগাযোগ ব্যবস্থা মানে খুবই শোচনীয় আর কি। সেখানে মোটর সাইকেল ছাড়া আমার বাড়ি যাওয়া যায় না। অবশ্যই আমার বন্ধুরা যারা আমাদের এলাকায় গেছে ওরা হয়তো বুঝতে পারছে। ওইখানে আমি যখন ফার্ম করি, এখনো আছে আল্লাহর রহমতে, তো ওইখানে আমার করোনার ভিতরে যখন আমার ওই ফার্মটা ছিল, করোনার দুধগুলা বেচা কিনি বন্ধ হয়ে যায় যারা নিত, তখন ওর ক্ষেত্রে আমি বুঝতে পারছি দীর্ঘ 6টা মাস আহ, পরিবহন করা এবং যোগাযোগ ব্যবস্থাটা কতটা জরুরি। এই জন্য বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে স্থান নির্ধারণ বিভিন্ন রকম। এখন সেক্ষেত্রে বলা চলে যে স্থান নির্ধারণটা অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজনেসের ক্ষেত্রে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি, অবশ্যই। খুব সুন্দর ভাবে মানে খুঁটিয়ানি যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন। অ্যাকচুয়ালি ছাড়া আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, এটা মাইন্ড করেন না। না না না, আমরা বরং এটা আরো কি বলে এটাকে প্রাণবন্ত হচ্ছে যে আপনি কি বলে একদম দেশের এবং দেশের মাটির কথা বলছেন। হুম। আর ভাষা বা স্বকীয়তা বজায় রাখা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত। নিজস্বতা বজায় রেখে চলা, স্বকীয়তা বজায় রেখে চলা, এখানে অন্যভাবে নেওয়ার কিছুই নাই। আমি আমি না, যেটা এই মনে করি। বিষয়ে আমার অনেক কমপ্লেন থাকে মাঝে মাঝে, অনেকেই কমপ্লেন করে, কিন্তু আমি যেটা শিখে আসছি ওইটাই বলি আর কি। এত আমার স্টাইল কাছে যেটা মানে মনে হয় বি প্রাউড অন স্টাইল ইউর নিতে পারি না। সেলফ, নিজে যা সেটার উপরে গর্ব করা উচিত। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা মনে হয় আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের সাথে আপনার একটা ভালো সময় কেটেছে। যদি কিছু বলতেন আমাদের আজকের পর্বটার সম্পর্কে। হ্যাঁ, আজকের লাইফের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার গ্রুপ
আপনার হচ্ছে উদ্যোক্তা ও বিপণন 2000 বাংলাদেশ, এই গ্রুপে সবাই জয়েন করবেন, গ্রুপটাকে যাতে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আজকের প্রধান হোস্ট নাদিয়া আফরিন, আপনার কাছে রিকোয়েস্ট, এবং মাহবুবুর রহমান ভাই আপনাকেও রিকোয়েস্ট, আমার গ্রুপটা যেন বেশি বেশি সদস্য থাকে, গ্রুপটাকে যাতে ভালো করা যায়। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজেকে সফলভাবে মানুষের দরবারে উপস্থাপন করতে পারি। এই গ্রুপে কি 2000 ছাড়াও কেউ মেম্বার হতে পারবে বা এড হতে পারবে? হ্যাঁ, গ্রুপ 2000 এর বাইরে সবাই মেম্বার হতে পারবে, কিন্তু আমাদের যে সেলার কোডটা দেই আমরা এখন এখানে বিক্রয় যারা করবে সেটা একমাত্র বিক্রয় এবং এই গ্রুপ মেইনটেইন, এই গ্রুপ বিক্রয় এবং মেইনটেইন গ্রুপের যারা নেতৃত্ব পর্যায়ে থাকবে এবং গ্রুপের যারা থাকবে সব আমার 2000 ব্যাচের বাইরে কেউ থাকবে না। আচ্ছা। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। মানে আপনি যে সুন্দরভাবে ব্যবসার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরলেন বা যে অভিজ্ঞতা গুলো শেয়ার করলেন, আশা করছি যারা এখন ব্যবসা করতে হিমশিম খাচ্ছে তাদের জন্য কাজে লাগবে, যারা আসতে চাচ্ছে তাদের জন্য একটা সুন্দর মাইল ফলক হিসেবে থাকবে। এবং আপনার বা কি বলে এটাকে আন্তরিকতা বা আপনার স্ট্রাগলিং এর যে ফেজ গুলা আশা করি সবার ভবিষ্যৎ পদক্ষেপের জন্য কাজে দিবে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আশা করব ব্র্যান্ড ফোকাসের সাথে ভবিষ্যতে আপনাকে আমরা আবার পাবো। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন। আমরা আজকে বিদায় নিচ্ছি ব্র্যান্ড ফোকাস আয়োজিত এবং ওয়ার্ল্ড নিবেদিত আমাদের আজকের অঞ্চলের গল্পের দশম পর্ব থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।